সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমি সারিকা। আমি যার সামনে বসে আছি তিনি একজন সুগায়িকা, আমি যার সামনে বসে আছি তিনি একজন উপস্থাপিকা, আমি যার সামনে বসে আছি তিনি একজন লেখিকা। তাহলে আজকে আমাদের অতিথি তিনজন। তিনি একাই অলরাউন্ডার, কিন্তু আপনারা বিশেষ করে তাকে চেনেন কণ্ঠশিল্পী হিসেবে। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে প্রিয় পুতুল। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলছিলাম যে মনে হচ্ছিল সেদিন তুমি এসেছো, বাট এত লম্বা সময় যে পার হয়ে গেছে এটা একদম বোঝাই যায় না। সত্যি। সেই ছোট্ট মেয়েটা এখন কেমন আছে? ভালো আছে। সবচেয়ে বড় ব্যাপার, তার তো 3 হতে চললো বয়স, আমার কন্যা, এবং তার স্কুল শুরু হবে আগামী মাসে। এটা চিন্তা করেই আমার ভীষণ অবাক লাগে। একটুখানি কন্যাকে নিয়ে এসেছিলাম বাড়িতে, সে এখন বাড়িময় ঘুরে বেড়ায়, গান গায়, কবিতা বলে, এবং স্কুলের জন্য একেবারে পুরো দস্তুর তৈরি হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে মায়ের সান্নিধ্যে সে আসলে, মানে বাবা মার সান্নিধ্যে সে খুব গান বাজনা, মানে কবিতা এখন থেকেই সে পটু। ভীষণ, মানে সে ভীষণ সঙ্গীত ভালোবাসা একটা শিশু এবং সঙ্গীত বোধ সম্পন্ন শিশু। আমাদের দুজনের প্রভাবেই সে ভীষণ কি বলবো, গান বোধ সম্পন্ন। আমি মাত্র এই কথা বলতে যাচ্ছিলাম যে বাবা মার সান্নিধ্যে তার গানের কি অবস্থা। এখন দেখছি নিজে থেকে আসলে উত্তর পেয়ে গেলাম যে গানে নিশ্চয়ই সে পটু এবং খুব ভালোবাসে সে গান শুনতে, গান গাইতে, গান বাজাতে। পিয়ানো আছে সেখানে, আবার সে নিজে নিজে ড্রাম প্রোগ্রামিং করে, যেগুলো আমরা শেখাইনি, সে ওগুলো ঘেঁটে ঘুঁটে বের করেছে। এবং গতকালকে দেখলাম একটা গান শুনছি আমরা, সে গানটার সঙ্গে সে নিজে নিজেই হারমোনাইজ করার নোটটা বের করে খুব নিখুঁতভাবে হারমোনাইজ করলো। তো আমি আর রেজা খুব অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম যে খুব কঠিন কাজ এটা। মানে আমরা যারা গান গাই তারা বুঝি যে একটা গানের হারমোনাইজ নোট বের করে সেটাকে, মানে তৃতীয় বা পঞ্চম নোটে সাধারণত হারমোনাইজটা আমরা করি, সেই নোটটা সে বের করেছে। খুঁজে দেখা যাক, মনে হচ্ছে সম্ভাবনা আছে, মানে গান, তার নাম হয়তো সে সার্থক করতে পারবে। তার নামটি তো গীতলিনা রেখেছি আমরা, দেখা যাক। চমৎকার। তো আমার বোঝা যাচ্ছে বেশ সুন্দর সময় কাটছে মাতৃত্বে, যে সন্তান নিয়ে খুব সুন্দর একটা সময় পার করা হচ্ছে, এবং পাশাপাশি লেখালেখিও চালিয়ে যাওয়া হচ্ছে। আজকে লম্বা সময় হয়ে গেছে, প্রায় 10 বছর, ইফ আই এম নট রং। 10 পেরিয়ে 11 চলছে। হ্যাঁ, বাহ। তো সেটা আসলে এখন নতুন কি আমরা পেতে যাচ্ছি? একদমই নতুন একটা কাজ করছি এবার আমি বেশ কিছুদিন ধরে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছিলাম, ছোট গল্প, যেটা ছোট গল্পের সংকলন, এবং সেটা পড়তে পড়তে আমি সেটার ভিতরে এমনভাবে ডুবেছি, আমার কাছে খুব আগ্রহ হলো যে এই মাধ্যমটা নিয়ে তো কাজ করলে মনে হয় অনেক আনন্দ। কারণ সব বিষয়বস্তু তো উপন্যাস সবার মতন এত বড় পরিসর দাবি করে না। কিছু ঘটনা, কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি এমন হয় যে সেটা ঠিক না কবিতায় ফেলা যাবে, না উপন্যাসের মতন এত বড় হবে। তাহলে সেগুলো কি করব? ছোট গল্প মাধ্যমটা। আমার এখন যেটা নিয়ে কাজ করছি, 10টা ছোট গল্পের একটা বই সামনের বইমেলাতে আসবে, সেই কাজটা শুরু করেছি। বাহ, চমৎকার। আমার সামনের বইমেলায় তোমার লেখা বই আমরা পেতে যাচ্ছি। তো মানে মূল বিষয়বস্তু আসলে কি? ছোট গল্প তো একেবারে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবনাগুলো থেকে যে কোনো 10টা হয়তো বা আমি বাছাই করব, লিখছি আপাতত। মানে কোনো নির্দিষ্ট বিষয় ধরে এগোচ্ছি এমন নয়, লেখা শুরু হয়েছে, দেখা যাক কোথায় গিয়ে থামি আর কি। কীরকম আমাদেরকে একটু ধারণা কি দেওয়া যায় যে মূলত আসলে লিখতে গেলে কি ধরনের লেখা আসলে আসে? এতদিন ধরে আমার লেখার মূল জায়গাটা ছিল মানুষের মনস্তত্ত্ব। মানে কোনো একটা ঘটনার খুব গভীরে গিয়ে সে মানুষ, মানে মনস্তাত্ত্বিক যে দর্শনটা কাজ করে মানুষের। যেমন আমার বছরে যে লেখাটা এসছিল সেটা ছিল শিল্পী সত্তার ব্যবচ্ছেদ এই নামে একটা উপন্যাস, যেখানে একেবারে শিল্পী জীবনের, আমার শিল্পী জীবন নয় শুধু, সামগ্রিক অর্থে শিল্পী জীবনটা যেরকম হয়, কম বেশি সবারই তো কিছু কিছু জিনিস খুব মিলে যায়, কিছু কিছু ঘটনা, সেই ব্যাপারটাকে আমি মানে আমার লেখায় এনেছিলাম।
মনস্তত্ত্ব নিয়ে কাজ করতে ভালো লাগে, নারী নিয়ে কাজ করেছি, আর ছোট গল্পের ক্ষেত্রে মনে হয় এগুলো ভেঙে চুরে আরও অনেক বড় হবে আর কি ক্যানভাসটা। বাহ, চমৎকার। আর গানের বিষয়ে, গান নিয়ে আসলে আমরা কবে আবার পেতে যাচ্ছি তোমাকে? গান নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি এবং এই ব্যস্ততাটাকে আমি আশীর্বাদ হিসেবে দেখি, কারণ গান নিয়ে বেশ কয়েকটা আলাদা আলাদা ভাগে আমি ব্যস্ততার কথা বা কাজ যেগুলো চলছে সেগুলো বলতে পারি। একটা হয় আমি যেটা নিজে লেখা সুর কম্পোজিশনের কথা আমি আসলে জানতে হ্যাঁ যেটা করি পুতুল গান বলে, সেইটা একটা কাজ আমার থাকে সারা বছর জুড়ে। রেজার সঙ্গে মানে আমার সংসার সঙ্গী, তার সঙ্গে আমার একটা আলাদা প্রকল্প হয় প্রজেক্ট রেজা পুতুল বলে, সেখানে বেশ কিছু গান, 8টা গান আসবে আমাদের, 8টার মধ্যে 2টো প্রকাশিত হলো, আরও 6টা আসবে। আরও 3-4টা খুব উল্লেখযোগ্য কাজ, এর মধ্যে কলকাতার সাকি ব্যানার্জির সঙ্গে কাজ হয়েছে, আমাদের দেশের খুব জনপ্রিয় একটা ব্যান্ড মেটাল মেজ, সেখানে যে ভোকালিস্ট হিসেবে আছেন রাজীব ভাই সুরে একটা চমৎকার গান গাওয়া হয়েছে, সেটাও আসবে। অপু আমান আমাদেরই বন্ধু, ক্লোজ আপ ওয়ানের শিল্পী, তার সুরে চমৎকার একটা গান হয়েছে, সেটা আসবে। আরও বেশ কিছু গান আসবে, মানে আমাদের আরেকটা খুব বিশেষ একটা প্রকল্পে কাজ করছি, যেটা আরও কিছুদিন পরে বলতে পারবো, সেটা একটা অ্যালবাম আকারে আসবে, একটা খুব অন্যরকম একটা কাজ। তো বছরের আর যে কটা মাস বাকি আছে, আমার মনে হয় প্রতি মাসে একাধিক গান আসবে। মানে ব্যস্ততা একদম ফুল ব্লুমে আছে। হ্যাঁ, মঞ্চে ব্যস্ততা আছে, মঞ্চে ব্যস্ততা এই সময় এই মৌসুমে একটু কম থাকে, সাধারণত বৃষ্টি ঝড় বাদলের দিনে। এই মঞ্চ নিয়ে আমি আসলে কথা বলবো একটু বিস্তারিত, কিন্তু তার আগে নেব ছোট একটা বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। 2টো গান গাইলাম প্রথমে, খুব সুন্দর 2টো গান দিয়ে শুরু করলাম, তারপরে হঠাৎ করে সামনে থেকে বলা শুরু হলো গরম গান, গরম গান। সুকেশি অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। কথা হচ্ছিল আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী পুতুলের সাথে। যাওয়ার আগে আসলে অনেকগুলো গানের কথা শুনলাম, যে নন স্টপ ব্যস্ততা চলছে, একটার পর একটা গান আসবে, সেটা মৌলিক গান হোক কিংবা অন্যের সুর করা গান হোক, যেটাই হোক। কিন্তু স্টেজের কথায় যেহেতু এসছো, যে এখন আসলে আবারও কনসার্টস হচ্ছে, এবং আমি যতদূর জানি বা যতদূর শুনেছি যে কণ্ঠশিল্পীরা স্টেজের জায়গাটাতে সবচেয়ে বেশি উপভোগ করে, কারণ তার শ্রোতাদের সাথে ডিরেক্ট একটা কানেকশন হয়। তো সেটা নিয়ে একটু জানবো। এটা তো হয়, এবং খুব ভালো লাগে যখন মঞ্চের কোনো একটা কাজ হয়। গতকালকে যেমন একটা অনুষ্ঠান করেছি, যে অনুষ্ঠানটাতে খুব মজার একটা বিষয় হয়েছে। 89 সালে যারা বুয়েট থেকে পাশ করে গেছেন তাদের একটা পুনর্মিলনী বা এরকম কিছু একটা। তো সাধারণত কি হয়, যেহেতু তাদের বয়সটা চিন্তা করে আমি ভেবেছি যে তাহলে একটু সেই আঙ্গিকের গানগুলো গাইবো, একটু হারানুদ্দিনের গান গাইবো, একটু ধীর লয়ের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান গাইবো। কি হলো, কালকে যখন 2টো গান গাইলাম, প্রথমে খুব সুন্দর 2টো গান দিয়ে শুরু করলাম, তারপরে হঠাৎ করে সামনে থেকে বলা শুরু হলো গরম গান, গরম গান। আমি খুব অবাক হলাম, আমি বললাম গরম গান তো সাধারণত আমরা যারা যখন মানে প্রস্তুতি নিই তখন ভাব ধরেই নিই যে আমাদের সামনে তরুণ শ্রোতা গোষ্ঠী বসে থাকবেন, সবাই নাচানাচি করবেন, কিন্তু আপনারা এমনভাবে অনুরোধ করছেন, তাহলে তো আপনারা মন থেকেও চিরতরুণ, মানে তো সেই একটা বিষয় খুব অন্যরকম লাগলো এবং খুব মজার বিষয়। এবং পরে শেষে এত উপভোগ করেছেন সকলে, তাদের বয়স টয়স ভুলে তারা সবাই একেবারে নেচে গিয়ে উদযাপন করেছেন। তো মঞ্চটা এক এক জায়গায় এক এক রকমের স্মৃতি আমাদেরকে দেয় আর কি, খুব ভালো লাগে মঞ্চের কাজ করতে। আমি প্রশ্নটা প্রায় সময় আর কি করে থাকি যারা আসলে মিউজিক করে, যে দেখা যাচ্ছে যে একরকমভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া হয়েছে, সেটা হোক ব্যান্ডের সাথে বা হোক নিজের মতন করে, যে নিজে যেরকম ধরনের গান গায় সেরকম, বাট ওখানে যাওয়ার পরে এই যেটা বললো যে খুব বিটের গান শুনতে চায়, তখন আসলে কিছুটা অপ্রস্তুত অবস্থায় কোনো একটু এম্বারাসিং সিচুয়েশন হয় কি? সেটা হয়, মানে তাৎক্ষণিকভাবে মঞ্চে দাঁড়িয়ে আমার না গরম গান বা খুব তালের গান, খুব ছন্দের গান মনেই পড়ছে না, কারণ আমি একভাবে প্রস্তুতি নিয়ে গেছি, একটা তালিকা তৈরি করেছি, অনুষ্ঠান শুরুর আগে যন্ত্রশিল্পীদের সঙ্গেও সেটা আলাপ করেছি, সকলে মিলেই নির্ধারণ করেছি যে এই 7-8টা গান আজকে হবে। কিন্তু হঠাৎ করে যখন আমাদের তালিকা পরিবর্তন হয়ে গেল, চোখের সামনে খুঁজেও পাচ্ছি না আর গানগুলো, কারণ আমি সেইভাবেই সেই অর্ডার অনুযায়ী সাজিয়ে নিয়ে গেছি। সেটা অপ্রস্তুত বলবো না ঠিক, সে সময় অবশ্য হ্যাঁ যন্ত্রশিল্পী যারা থাকেন তারা কিন্তু তখন, যেহেতু এটা একটা দলগত পরিবেশনার মতন হয়, তখন তারাও বলে দিচ্ছিলেন এটা গাও ওটা গাও, মনে করিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে, তো সে একটা বিষয় কিন্তু আমাদের হয়।
বা উল্টোটা কি কখনো হয় কিনা, যে প্রস্তুতি নিয়ে গেছো যে খুব এরকম টাইপের গান, বাট ওখানে যাওয়ার পরে সবাই হয়তো খুব স্লো বিটের গান? হ্যাঁ, সেটাও হয়। আমরা সাধারণত যেটা করি, প্রত্যেক শিল্পীর ক্ষেত্রেই আমি বিশ্বাস করি সেটা, যে আমরা খুব ধীর লয় থেকে ক্রমান্বয়ে সেটা অনেক বিটের দিকে যাওয়া হয়। মানে কেউ উঠেই খুব বিটের গান কিন্তু শুরু করি না আমরা। প্রথমে আসলে নিজেকে প্রমাণের একটা ব্যাপার থাকে প্রত্যেক শিল্পীরই। কিছু গান যেগুলো আমার জন্য, যে গানগুলো হয়তো আমার কণ্ঠেই মানে সেটা শুনতে ভালো লাগবে শ্রোতার, সেরকম কিছু তালিকা তো আমাদের থাকে। তো যখন দেখা যায় যে সেই ধীরলয়ের গানগুলো ভীষণ উপভোগ করছেন আমার শ্রোতারা, তারা গাইছেন সঙ্গে সঙ্গে, তখন কিন্তু অনুষ্ঠানের ধরনটা বুঝে যাই আমরা, যে তার মানে এই ধরনেরই অনুষ্ঠান, মানে এই ধরনের গানগুলোই তারা শুনতে চাচ্ছেন বেশি। সেক্ষেত্রে তখন একের পর এক একেবারে নিজের মনের মতন হারানো দিনের গান বা এই ধরনের গানগুলো গাইতে থাকতে থাকতে একটা পর্যায়ে গিয়ে যদি দেখি যে একটু দেখে মনে হচ্ছে যে একটু ধৈর্যচ্যুতি বা একটু আর মন নেই, মনোযোগ নেই, একটু ছন্দ দরকার, তারপরে হয়তো আমরা রুচিটা পরিবর্তন করে দিই আর কি তখন। আচ্ছা, কিন্তু ব্যক্তিগতভাবে পুতুলের নিজের কোন ধরনের গান পছন্দ, সেটা শোনার ক্ষেত্রেও হোক বা নিজে গাওয়ার ক্ষেত্রেও হোক? আমি যেরকম মানে ব্যক্তিত্বের মানুষ, আমি খুব ধীর স্থির এবং শুনতে গাইতে আমি সেই আঙ্গিকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে আমার অনুষ্ঠান একটু নগরকেন্দ্রিক, মানে একটু কর্পোরেট শো বা ঢাকার বা মানে বিভাগীয় শহরগুলোতে সেরকমটা হয়। একটা সময় মফস্বলে প্রচুর অনুষ্ঠান করেছি, গ্রামে অনুষ্ঠান করেছি, ক্লোজ আপ অন যখন শেষ হলো তার পরে অনেক অনুষ্ঠান করেছি। কিন্তু এই ধরনের যেখানে একেবারে শ্রোতা বসে মন দিয়ে গান শোনেন, কোনো কথা হয় না, সেইখানটায় আমি মনে হয় সারা রাত গাইতে পারবো, আমার ক্লান্তি আসবে না, কারণ সেটা আমি নিজে ভীষণ উপভোগ করে গাইছি। তাহলে মনে করো এরকম একটা মঞ্চ আমরা তোমাকে করে দিলাম, এখানে আমরা মন দিয়ে শুনবো, তোমার যেই গান ইচ্ছা সেই গান গাও। একটা গান এসছে কয়েকদিন আগে, বৃষ্টি নিয়ে একটা গানটা লিখেছেন মাজেদ চৌধুরী, সুর করেছেন ইউসুফ, আর গেয়েছেও আমার সঙ্গে সহশিল্পী ছিল ইউসুফ, সেখান থেকে একটু গাইছি। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা কি অপূর্ব সৃষ্টি, এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। অপলকে দৃষ্টি, আহা কি যে মিষ্টি, লুকোচুরি এসে মনে দোলা দিয়ে যায়। অপলকে দৃষ্টি, আহা কি যে মিষ্টি, লুকোচুরি এসে মনে দোলা দিয়ে যায়। এ লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়। এত শ্রুতি মধুর কণ্ঠ, এই সুন্দর কণ্ঠটাকে আমরা প্লেব্যাকে কেন কম পাই, সেই প্রশ্নের উত্তর নেব ছোট একটা বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। শীতের একলা রাতে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কফি কাপ হাতে ধরে। দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল পুতুলের সাথে। যাওয়ার আগে আমি আসলে একটা প্রশ্ন করেছিলাম যে এত সুন্দর, এত শ্রুতিমধুর একটা কণ্ঠ, এটাকে কেন আমরা প্লেব্যাকে কম পাই? হয়তো যারা চলচ্চিত্রের গানগুলো তৈরি করছেন তারা আমার কণ্ঠটিকে হয়তো বা উপযুক্ত মনে করেন না। এটার পেছনে কারণ থাকতে পারে এটা যে চলচ্চিত্রের গানগুলোতে অনেক টনটনে, কনকনে, ক্যানক্যানে কণ্ঠ, মানে যেটা খুব ধার কণ্ঠে, সে ধরনের কণ্ঠগুলোই তুমি দেখবে যে ঘুরে ফিরে শুনছো। আমার কণ্ঠটা একটু মোলায়েম, একটু নরম, সেটা একটা কারণ হতে পারে। আবার এমন তো নয় যে মানে পার্শ্ববর্তী দেশের চলচ্চিত্রের ক্ষেত্রেও দেখবে যে শিল্পীর ধরন অনুযায়ী কিন্তু অনেক সময় গান তৈরি হয়, যে এই গানটা এই শিল্পী গাইবার জন্যই তৈরি হয়েছে,
সেরকম আমার কণ্ঠ নিয়ে কখনো সেরকম গান তৈরি হয়নি, যদি হতো নিশ্চয়ই আমি গাইতাম। চলচ্চিত্রের গানের ক্ষেত্রে না আমার যে শুরু থেকে খুব বেশি থাকে না অনেকের খুব স্বপ্নের একটা জায়গায় একটা মাধ্যম এটা, তা আমার সবসময় না অ্যালবামে কাজ করতে খুব ভালো লাগতো, এই জন্য যে অ্যালবামটা তো আমি আমার মনের মতন গান দিয়ে করতে পারছি, সেখানে চরিত্র কিংবা গল্পের প্রয়োজনে গান তৈরি হচ্ছে না, এমনও গান তৈরি হচ্ছে না যেটা আমাকে দিয়ে হবে না কিন্তু জোর করে আমার গাইতে হচ্ছে, সেখানে আমার পূর্ণ স্বাধীনতা থাকছে। বিশেষ করে আমার নিজের যে কম্পোজিশনগুলো সেখানে তো একেবারে আমি খ্যাপাটে সৃষ্টিশীলতার মানে ছাপ রেখে আমি কাজগুলো করতে চাই। তো অনেক কারণই থাকতে পারে। আবার আরেকটা বিষয় আছে যে ঘুরে ফিরে কিছু কণ্ঠকেই আমরা শুনি প্রতিনিয়ত, সেটা হয়তো বা একটা ছোট দলে হয়তো সীমাবদ্ধ হয়ে গেছে কাজের জায়গাটা, তার থেকে বাইরে গিয়েও যে অনেক কণ্ঠকে আবিষ্কার করা যেতে পারতো চলচ্চিত্রের জন্য, সেটা শুধু আমি নই, অনেকের ক্ষেত্রে সেটা হয়ে ওঠেনি অনেক বছরেও। তো নানান কারণ থাকতে পারে। এটা নিয়ে বাকিরা আসলে কি বলে? বেশ হতাশা ব্যক্ত করে। আমি যে অনুষ্ঠানটা উপস্থাপনা করি সেখানে তো এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়, শিল্পী যারা আসেন বা আমার সমসাময়িক যারা আসেন, অনেক কণ্ঠ এমন আছে যে কণ্ঠগুলোকে হয়তো প্রতিযোগিতার মঞ্চে বিচারকরা এত প্রশংসায় ভাসিয়েছেন যে এই কণ্ঠটি চলচ্চিত্রের গানের জন্য একেবারে উপযুক্ত একটা কণ্ঠ, কিন্তু 18 বছর 20 বছরের সেই কণ্ঠগুলো থেকে 18টা গানও আসেনি, 4টা 5টা হয়তো প্লেব্যাক করেছেন তারা। তো সেগুলো নিয়ে অন্যরা খুব হতাশা ব্যক্ত করেন যে এরকমটা না হলেও পারতো, মানে যদি সবাইকে যারা যোগ্যতা আছে কাজগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউটেড হতো সবার ভেতরে, তাহলে সবারও একটা সুযোগ হতো এবং শ্রোতারাও নানান রকম স্বাদ পেত গানের, মানে নানান রকম কণ্ঠ থেকে নানান ধারার গান তৈরি হতো। সেই জায়গাটা হয়তো বা আমাদের এখানে হয় না খুব একটা। এটাকে আমি অবশ্যই নেতিবাচক অর্থে বলছি না বা দোষেরও কিছু নয়, তবে এখন যোগাযোগ রক্ষা করাটা খুব জরুরি একটা বিষয় হয়ে গেছে। এটা খুব গর্ব করে বলছি না, তবে আমার ধরনটাই এটা যে আমি কখনো মনে হয় কাজের মানে কাজ ছাড়া কখনো শুধু গল্প করার জন্য বা শুধু দেখা সাক্ষাৎ করবার জন্য কারোর সঙ্গে আমার দেখা হয়েছে সেটা আমার মনে পড়ে না। তো সেই বিষয়গুলো যদি থাকতো তাহলে হয়তো বা আমার কাজের জায়গাটা আরো বড় হতে পারতো। সেটা নিয়ে কোনো আফসোস হয় কি? না, আক্ষেপ হয় না, কারণ আমি যা নই সেটা আমি জোর করে আরোপ করে খুব বেশি দিন স্বাচ্ছন্দ্যে আমি থাকতে পারি না। আমার কাছে বাস্তবতা মেনে নেওয়া না, আমার কাছে মনে হয় আমি এভাবে ভালো আছি, আমি খুব ভালো আছি, এইটা আমি বলতে পারি। আমি সবকিছু মিলিয়ে আমার তৃপ্তির জায়গাটা অনেকখানি, মানে আমার অতৃপ্তি যদি আছে বলি তাহলে মনে হয় একটু অকৃতজ্ঞতা করা হয় আমার ভাগ্যের সঙ্গে, কারণ আমার ভাগ্য আমাকে যেটুকু দিয়েছে, আমার চেষ্টা আমাকে যেটুকু দিয়েছে সেটা নিয়ে তো চলছি 20 বছর প্রায়, সেটা নিয়ে নিশ্চয়ই আরও 20 বছর বা আরও দীর্ঘদিন যদি আমি যতদিন বাঁচি নিশ্চয় চলতে পারবো, সেটাই আমার কাছে অনেক তৃপ্তির। আমি সেই প্রত্যাশা রাখি তুমি আরো 20 বছর কেন আরো অনেক অনেক বছর এভাবে বেঁচে থাকো আমাদের মাঝে এবং আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিতে থাকো। এবং যেহেতু বলছিলে যে তৃপ্তির কথা, আরেকটা কথা তুমি আমাকে বলছিলে প্রোগ্রাম শুরু হওয়ার আগে, সেটা নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করো। ও খুব অদ্ভুতভাবে আমি যদিও মানে কোনো পুরস্কার বা স্বীকৃতি পাবো এই বিষয়টা খুব একটা সচেতনভাবে মাথায় থাকে যে এমনটা নয়, খুব চমকে দিয়ে আমাকে কিছুদিন আগে একটা অনুষ্ঠান আয়োজক কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো হলো যে একটা পুরস্কার আমি পাচ্ছি, যেটা আমি কণ্ঠশিল্পী হিসেবে নই, আমি কম্পোজার হিসেবে পাচ্ছি। তো খুব অবাক লেগেছে, কারণ আমি যে ধরনের কম্পোজিশন করি সেটা একেবারে অবাণিজ্যিক একটা ধারা, খুব নিরীক্ষাপ্রবণ হয়ে আমি কাজ করি এবং কম্পোজিশনের আমার 15 বছর চলছে। এই প্রথমবারের মতন কম্পোজার হিসেবে আমি একটা পুরস্কার পাচ্ছি এবং সেটা নিয়ে আমি ফেসবুকে অনেক বড় করে অনুভূতি জানিয়েছি। মানে খুব বিশেষ কোনো পুরস্কার নয়, মানে নামী কোনো পুরস্কার নয়, কিন্তু যে পুরস্কার সেইটা আমার কাছে খুব অনুপ্রেরণার, খুবই অদ্ভুত লাগলো। চমৎকার, কংগ্রাটস। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের কথা এখনো শেষ হচ্ছে না, কিন্তু সময় শেষ। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, কিন্তু এখনই ছাড়বো না, যাবার আগে একটা গান শুনতে শুনতে আমরা যাবো এবং তোমার জন্য একটা উপহার আছে বিটেকের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবারও থ্যাংক ইউ আপু, এবং তোমার কথাগুলো শুনে বেশ ভালো লাগলো এবং সবসময় তোমার জন্য দোয়া করি, সবসময় এরকম হাসি খুশি থাকো, ভালো থাকো এবং আরও অনেক দূরে এগিয়ে যাও। অনেক ধন্যবাদ সারিকা, তোমার সঙ্গে অনেকদিন পরে গল্প হলো, কিন্তু সবসময় খুব উপভোগ করি তোমার সঙ্গে আড্ডা দেওয়াটা। তুমিও খুব মিষ্টি মেয়ে, খুব ভালো থেকো, সবাইকে নিয়ে তোমার কন্যাটির জন্য অনেক আদর এবং শুভকামনা। নিশ্চয়ই দেখা হবে আবার। দর্শক, আপনারা এখনই কোথাও যাবেন না, যাবার আগে আমরা একটা সুন্দর গান শুনতে শুনতে যাবো। একটা গান কয়েকদিন আগে এলো, এই গানটা লিখেছি আমি, সুর করেছে রেজা, সঙ্গীত আয়োজনও রেজার ছিল, সেটা গাইছি।
শীতের একলা রাতে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কফি কাপ হাতে ধরে মন কোথা গেল হারিয়ে, নিজের ছায়া দেখি হঠাৎ সোডিয়ামের হলুদ আলোতে, একলা আছি আমি এই বেশ, আছি মন্দ আর ভালোতে, একটা কফি আর গানেতে ডুবে থাকি নিজের ভিতরে, আছি মিশে সাদার কালোতে, অদ্ভুত রং করা শহরে, একটা কফি আর গানেতে ডুবে থাকি নিজের ভিতরে, আছি মিশে সাদার কালোতে, অদ্ভুত রং করা শহরে। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.